সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের চলতরিত অধ্যায়ের চতুর্থ ক্লাসে। আশা করি এই মহামারী পরিস্থিতির মধ্যে তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা কি করব একটু দেখো। এই যে এখানে একটা বর্তনী 1 আছে, এখানে একটা বর্তনী 2 আছে। এই বর্তনীতে শুধু একটা ব্যাটারি, একটা রোধ। আর এই বর্তনীতে দেখো দুইটা ব্যাটারি এবং 3টা রোধ আছে। এখন খেয়াল করো, এই বর্তনীতে কারেন্টের মান যদি আমরা বের করতে চাই তাহলে E অথবা বিভব IR ওহমের সূত্র ব্যবহার করতে পারবো। তাহলে এই বর্তনীর ক্ষেত্রে আমরা ওহমের সূত্র ব্যবহার করে I এর মান বের করতে পারতেছি। এখানে দেখো, এখানে মনে করো এই যে আমরা মনে করো R2 তে I এর মান বের করতে চাই। তাহলে সেই ক্ষেত্রে ব্যাটারি এইটার থেকে কারেন্ট আসতেছে, আবার এইটা থেকেও কারেন্ট আসতেছে। মনে করো এটাকে I1 ধরলাম, এটাকে ধরলাম I2। তাহলে এই যে R2 এর মধ্যে দিয়ে কত কারেন্ট যাবে খেয়াল করো। তাহলে সেক্ষেত্রে এখানে এই যে ভোল্টেজ কোনটা ধরবো, এটা ধরবো না এটা ধরবো। তারপরে হচ্ছে এই যে তাহলে রোধের এই তাহলে কারেন্টের মান বের করার জন্য, অথবা এই যে আমরা যদি R2 এর মানটা বের করতে চাই, R2 কত, তাহলে এখানে যদি আমরা ধরি I3, তাহলে I3 কত, অথবা R2 এর মান কত খেয়াল করো, কারেন্টের মান কত, অথবা যে কোনো রোধের মান কত, এইটা যদি আমরা বের করতে চাই, জটিল বর্তনীর ক্ষেত্রে ওহমের সূত্র দিয়ে পারতেছি না। সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি, তাহলে আমরা সার্কিট বিশ্লেষণের জন্য তখন আমরা কিরশফের সূত্র ব্যবহার করব। তাহলে ওহমের সূত্র ব্যবহার করব সিম্পল সার্কিটের ক্ষেত্রে, আর কিরশফের সূত্র ব্যবহার করব আমরা জটিল বর্তনীর ক্ষেত্রে। তবে সিম্পলের জন্য কিরশফের সূত্র ব্যবহার করা যায়। তার মানে কিরশফের সূত্র দিয়ে যে কোনো সার্কিট আমরা অ্যানালাইসিস করতে পারি। এখন এই চিত্রের দিকে একটু লক্ষ্য করো, এখানে ট্যাঙ্ক 1, এখানে ট্যাঙ্ক 2, এখানে ট্যাঙ্ক 3, 4। দেখো এখানে যদি আমরা এটাকে I1 ধরি, এদিক দিয়ে বের হয়ে যাচ্ছে I2। এদিকে যদি আমরা এটাকে I1 ধরি, এদিকে বের হবে I2, I3। ঠিক আছে, এদিকে পানি পড়লো, এইটাকে মনে করো, আচ্ছা দেখো তাহলে এইখানে এই জায়গায় এইখানে এবং এইখানে কোনো পাত্র আছে পানি ধরে রাখার? নাই, কোনো পাত্র নাই। তার মানে এখান থেকে পানি যতটুকু বের হবে ঠিক ততটুকুই I2 এই পথ দিয়ে বের হয়ে চলে যাবে। তার মানে আবার এখানে দেখো, মনে করো এই জাংশনে যতটুকু পানি ট্যাঙ্ক 2 থেকে আসবে I2 এবং I3 এর মধ্যে দিয়ে, সেটা ঠিক ততটুকু পরিমাণে বের হয়ে যাবে। যেহেতু এখানে পানি ধরে রাখার কোনো ডিভাইস বা কোনো ধরনের স্পেস নাই, তাহলে পানি যতটুকুই এদিক দিয়ে নেমে আসবে ততটুকুই এদিক দিয়ে বের হয়ে যাবে। এখানেও দেখো, এখান থেকে যে পানিটা ফ্লো হয়ে এদিকে আসবে, এখান থেকে যেটা আসবে দুটোটার মিলিত ফল এদিকে বের হবে। আচ্ছা, তাহলে এটাকে আমরা I1 ধরি, এটাকে আমরা I2 ধরি। তাহলে এই যে এদিক দিয়ে যে ফ্লো I1, এদিকে যে ফ্লো I2, এবং এদিক দিয়ে বের হয়ে যাচ্ছে যেটা, সেটা হচ্ছে I3। তাহলে I1 এবং I2 যা পানি প্রবাহিত হবে, I3 তাদের যোগফল হবে। যেহেতু এখানে কোনো পানি অন্যদিকে যাওয়ার কোনো সুযোগ নাই, পানি ধরে রাখারও কোনো জায়গা নাই, অন্য কোনো পথও নাই, তাহলে এই দুজনের মিলিত ফল হবে এইটা। তাহলে পানি যেরকম এই ক্ষেত্রে, কারেন্টের ক্ষেত্রেও কিরশফের প্রথম সূত্রটা এরকম যে, যেমন ও বিন্দুর কথা চিন্তা করো, ও বিন্দুতে অনেকগুলো কানেকশন, অনেকগুলো তড়িৎ প্রবাহ এসে মিলিত হয়েছে।
তাহলে সেই ক্ষেত্রে ও বিন্দুতে দেখো I1 প্রবেশ করতেছে, I2 প্রবেশ করতেছে, I3 বের হয়ে যাচ্ছে, I4 বের হয়ে যাচ্ছে, I5 বের হচ্ছে। তাহলে তোমরা শুধু এই কথাটাই মনে রাখবে যে ও বিন্দুতে কোনো ডিভাইস, কোনো যন্ত্র বা কোনো কিছুই নাই যেটা কারেন্টকে ধরে রাখতে পারে। তাহলে যতটুকু কারেন্ট প্রবেশ করবে ততটুকু কারেন্টই বের হয়ে যাবে। তাহলে ও বিন্দুতে কোনো কারেন্ট জমা থাকবে না, ও বিন্দুতে কোনো কারেন্ট জমা থাকবে না। তাহলে ও বিন্দুর জন্য আমরা লিখতে পারবো, ও বিন্দুর জন্য আমরা লিখতে পারবো ও বিন্দুতে জংশন সূত্র প্রয়োগ করে। তাহলে দেখো এটাকে আমরা কি সূত্র বলতেছি? জংশন সূত্র। কেন? কারণ অনেকগুলা একসাথে এসে মিলিত হয়, এই জন্য এটাকে জংশন সূত্র বলে। তাহলে জংশন সূত্রটা কি? দেখো জংশন সূত্রটা হলো I1 প্লাস I2। তাহলে যে তড়িৎ প্রবাহগুলো জাংশনের মধ্যে প্রবেশ করবে সেগুলো আমরা পজিটিভ ধরবো, আর যারা বের হয়ে যাচ্ছে তাদেরকে আমরা নেগেটিভ ধরবো। I3 বের হচ্ছে, I4 ও বের হয়ে যাচ্ছে, তারপরে I5, তাহলে I5 ও বের হয়ে যাচ্ছে। তাহলে দোনোটা যোগ করলাম, তাহলে ও বিন্দুতে মোট তড়িৎ প্রবাহ কত হলো? আমরা জানি ও বিন্দুতে প্রবাহ শূন্য। কারণ কি? সেখানে কারেন্ট ধরে রাখার কোনো কিছুই নাই। তাহলে যতটুকু আসবে ততটুকু বের হয়ে যাবে। তাহলে এই যে এইভাবে, তাহলে এই প্রথম সূত্র, এটাকে আমরা বলবো কির্চফের প্রথম সূত্র। সেই সূত্রটা লেখা বা ব্যবহার করার জন্য এভাবে ও বিন্দুতে জংশন সূত্র। হ্যাঁ, তাহলে ও বিন্দু এই কথাটা বলে দিতে হবে, কোন বিন্দুতে সূত্রটা অ্যাপ্লাই করা হচ্ছে সেই বিন্দু উল্লেখ করে দিতে হবে। আর আমাদের নিয়ম হচ্ছে যদি প্রবেশ করে ওই বিন্দুতে বা জাংশনে তাহলে সেটাকে বলবো আমরা পজিটিভ, আর যদি জাংশন থেকে বের হয়ে যায় নেগেটিভ। যেমন রেল স্টেশন, রেল জাংশন, যেমন আখাউড়া জাংশন কথা যদি চিন্তা করো, ট্রেন যদি প্রবেশ করে স্টেশনে তাহলে পজিটিভ, আর ট্রেন যদি বের হয়ে যায় তাহলে সেটাকে আমরা নেগেটিভ দিয়ে প্রকাশ করতে পারি। কিন্তু স্টেশনে মনে করো আখাউড়া জাংশনে থাকার জন্য মনে করো তোমার কোনো ট্রেনের ট্র্যাকের মধ্যে কোনো ট্রেন থাকার জায়গা নেই, শুধুমাত্র আসতে পারবে আর বের হয়ে যেতে পারবে, যেহেতু ও বিন্দুতে কোনো ডিভাইস বা স্পেসই নাই। এই যে এই চিত্রগুলোর সাথে তুলনা করলে তোমরা সহজে বুঝতে পারবে। তাহলে আমরা প্রকাশ করার জন্য আমাদের কি করতে হবে? লিখতে হবে যে ও বিন্দুতে জংশন সূত্র প্রয়োগ করে, অথবা লিখতে হবে কির্চফের প্রথম সূত্র প্রয়োগ করে। তাহলে এইভাবে লেখা যাবে। ও বিন্দুতে অবশ্যই বিন্দুর কথা উল্লেখ করতে হবে। এখন দেখো এখানে একটা বর্তনী চিত্র দেখতে পাচ্ছ, এখানে একটা ব্যাটারি রোধ হচ্ছে 4টি। আচ্ছা, তাহলে আমরা একটু তড়িৎ প্রবাহের দিকটা এঁকে ফেলি। তোমরা এটা গত ক্লাসে দেখছো যে ব্যাটারি প্লাস প্রান্ত থেকে কারেন্ট বের হবে, মনে করো আই কারেন্ট বের হলো। আই কারেন্ট বের হয়ে তোমরা দেখো এটা মনে করো এই পথ দিয়ে যাবে, তাহলে এই পথ দিয়ে যখন যাবে এটা কারেন্টটা ভাগ হয়ে যাচ্ছে, এখানে এদিকে একটা যাচ্ছে আর এদিকে একটা যাচ্ছে। তাহলে এই দুইটা কারেন্ট যেহেতু ভাগ হয়ে যাচ্ছে তাহলে দেখো এটা হবে I1, এটাকে ধরবো আমরা I4। তাহলে I1 আবার এদিকে রোধের মান চেঞ্জ, ঠিক আছে? মনে করো আমরা এটাকে ধরলাম I2, এদিকে গিয়ে এদিকে চলে আসবে। আচ্ছা, আর এদিক দিয়ে I4 যেটা যাচ্ছিল সেটা এদিকে গিয়ে এদিকে যাবে, এটাকে আমরা ধরলাম I3। এখানে গিয়ে এখানে এসে এই পথ দিয়ে মাইনাস প্রান্তে এসে মিলিত হবে। হ্যাঁ, তাহলে এবার দেখো, এখন আমরা যদি সার্কিটটা বিশ্লেষণ করতে চাই তাহলে ওহমের সূত্র দিয়ে, মনে করো জটিলগুলো আমরা পারি না, সেক্ষেত্রে আমরা
কির্শফের সূত্র ব্যবহার করি, দ্বিতীয় সূত্রটা ব্যবহার করতে পারি। দ্বিতীয় সূত্রটা বেশি খেয়াল করো, প্রথম সূত্রে আমরা পেয়েছিলাম জাংশনে মোট তড়িৎ প্রবাহের মান 0। প্রথম সূত্রে আমরা পেয়েছিলাম I = 0। সকল I এর যোগফল 0। দ্বিতীয় সূত্রটা হলো, মনে রাখার জন্য আমি বলে দিচ্ছি, সকল বিভবের যোগফল 0। সকল তড়িৎচালক শক্তি অর্থাৎ সকল বিভব এর যোগফল 0। তাহলে কি মনে রাখবো? প্রথম সূত্র হচ্ছে সকল তড়িৎ প্রবাহের যোগফল 0, আর দ্বিতীয় সূত্র হচ্ছে সকল তড়িৎচালক শক্তি অথবা বিভবের মান যোগফল 0, সামেশন 0। তাহলে এটাকে বলবো আমরা তড়িৎ প্রবাহ সূত্র। আর এটাকে বলি আমরা তড়িৎচালক শক্তি বা বিভবের সূত্র। আচ্ছা, এখন তাহলে দ্বিতীয় সূত্রটা কি সেটা আমরা জানলাম। এবার জানবো যে এটা কিভাবে অ্যাপ্লাই করতে হয়। তাহলে আমরা কতগুলো বিন্দুর নাম দিয়ে দিই। দেখো তোমরা, এটাকে মনে করো A বিন্দু, এটাকে মনে করো B বিন্দু, এটা হচ্ছে C বিন্দু, এটা হচ্ছে D বিন্দু। তাহলে এখন আমরা দেখো, মনে করি আমরা কিভাবে ব্যবহার করব। তাহলে দেখো A B C A লুপ হতে, এই বিন্দু থেকে এভাবে গিয়ে এইভাবে আবার এই বিন্দুতে আসলাম। খেয়াল করো, তাহলে আমরা এই বিন্দু থেকে শুরু করে এভাবে গেলাম, B তে আসলাম, B থেকে C তে গেলাম, C থেকে E এর ভিতর দিয়ে A তে আসলাম। আচ্ছা, তাহলে ঘুরে আবার আগের জায়গায় আসলাম কেন? তাহলে এটা কি তৈরি হলো? একটা লুপ তৈরি হলো। এই যে লুপ তৈরি হলো। তাহলে এই দ্বিতীয় সূত্রটাকে আমরা বলি লুপ সূত্র। তাহলে দ্বিতীয় সূত্রটাকে আমরা কি বলবো? লুপ সূত্র। তাহলে লুপ সূত্র কিভাবে অ্যাপ্লাই করতে হয়? যে কোনো পথেই যাওয়া যাবে, তবে অবশ্যই বদ্ধ তড়িৎ বর্তনী, বদ্ধ পথ সৃষ্টি করতে হবে। তাহলে বদ্ধ পথ সৃষ্টি করলে অর্থাৎ লুপ তৈরি করলে তখন এই সূত্র অ্যাপ্লাই করা যাবে। মাঝখানে গিয়ে যেমন A B C পর্যন্ত গেলাম, তাহলে এই সূত্র অ্যাপ্লাই করা যাবে না। অ্যাপ্লাই করতে হলে অবশ্যই আমাকে পুরো লুপটা যেখান থেকে শুরু করেছি ঘুরে আবার সেখানে আসতে হবে। তাহলে কিভাবে অ্যাপ্লাই করা? এবার দেখো, মনে করো আমরা এই বিন্দু থেকে শুরু করছি। দেখো বইতে অনেক বইতে ঘড়ির বিপরীত দিক, ঘড়ির দিক, ডান দিক, বাম দিক এভাবে বোঝানো আছে। ঠিক আছে? তো তোমরা এগুলো খেয়াল করতে গেলে তোমাদের হয়তো কঠিন মনে হতে পারে। তার চাইতে আমি দেখো একটা সহজ নিয়ম বলে দিচ্ছি তোমাদেরকে, সেটা যদি ইউজ করো তাহলে তোমাদের জন্য খুবই মনে থাকবে, খুবই উপকার হবে। সেটাকে আমরা বলি মানে চিহ্ন পথ আর কি, কোনটা পজিটিভ ধরবো আর কোনটা নেগেটিভ ধরবো। তাহলে চিহ্ন পথা আমাদেরকে মনে রাখতে হবে। আচ্ছা, মনে করো আমি A থেকে B তে যাচ্ছি, তাহলে কারেন্টটাও কোন দিকে যাচ্ছে? একই দিকে যাচ্ছে। তাহলে এই কারেন্টটাকে ধরবো আমরা পজিটিভ কারেন্ট। তাহলে কারেন্টটাকে ধরবো আমরা পজিটিভ কারেন্ট, যেমন I1। এখন I1 কার ভিতর দিয়ে গেছে? R1 এর মধ্যে দিয়ে। তাহলে ওহমের সূত্র অনুযায়ী বিভব কত তৈরি হবে এখানে? বিভব মনে করো আমরা যদি V1 মনে করি, তাহলে V1 সমান I1 R1। তাহলে এই রোধের মধ্যে দিয়ে বিভব কত? বিভব কত? I1 R1। আচ্ছা, এখন দেখো এবার B থেকে C তে যাচ্ছি, তাহলে I2 R2। এখন আমাদের সবসময় খেয়াল রাখতে হবে তড়িৎ প্রবাহের দিকে। দেখো আমি যেদিকে যাচ্ছি তড়িৎ প্রবাহ সেদিকে যাচ্ছে, তার মানে এটাও হবে পজিটিভ।
তাহলে এখানে বিভব পতন কত, v2 ইকুয়াল টু i2 r2। তাহলে এই যে বিভব আমরা এই যে দেখো তড়িৎ চালক শক্তি বা বিভবের যোগফল বের করতেছি। তাহলে এইখানে বিভব হলো i1 r1, এখানে বিভব হলো i2 r2। আর দেখো এই দিক দিয়ে যখন আসবে এই যে এখানে একটা বিভব আছে, তড়িৎ চালক শক্তি আছে, তাহলে এইটা কি পজিটিভ ধরবো না নেগেটিভ ধরবো? একদম সহজ নিয়ম হচ্ছে, মানে এটা আমি তোমাদের মনে রাখার জন্য এভাবেই তোমাদেরকে বলতেছি। দেখো আমি এই যে এখানে ব্যাটারি কোন প্রান্ত দিয়ে প্রবেশ করতেছি, নেগেটিভ প্রান্ত, শর্ট প্রান্ত যেটা ছোট, নেগেটিভ প্রান্ত দিয়ে প্রবেশ করতেছি। তাহলে যদি নেগেটিভ প্রান্ত দিয়ে প্রবেশ করি তাহলে এটাকে আমরা ধরবো নেগেটিভ। এখানে ঘুরে আসলাম এইতটুকু পর্যন্ত, তাহলে যোগফল ধরলাম 0। কারণ যতটুকু বিভব ব্যাটারি তৈরি করে ততটুকু বিভবই তার অন্য ওই পথটাতে সৃষ্টি হয়। তাহলে মোট যোগফল কত হয়, 0। তাহলে তোমরা খেয়াল করবা কিভাবে, আবার দেখো আই যেদিকে যায় আমরাও যদি সেদিকে যাই তাহলে সেটা হবে পজিটিভ, এটাও আমরা যেদিকে যাচ্ছি সেদিকে যাচ্ছে পজিটিভ। বিশেষ করে ব্যাটারিটা ভালো করে খেয়াল করো, ব্যাটারি যদি নেগেটিভ প্রান্ত দিয়ে যায়, যেমন এই যে এটা হচ্ছে নেগেটিভ প্রান্ত, এটা হচ্ছে পজিটিভ, তাহলে আমরা দেখো এই যে আসতেছি কোন দিক দিয়ে প্রবেশ করতেছি ব্যাটারিতে, মাইনাস দিয়ে। তাহলে মাইনাস দিয়ে প্রবেশ করতেছি, এই জন্য আমরা মাইনাস ধরবো। আচ্ছা এটাকে এখন কি করা যায়, তুমি চাইলে এটাকে ট্রান্সফার করে ফেলতে পারো, কিরকম, i1 r1 প্লাস i2 r2 ইকুয়াল টু e, এভাবে প্রকাশ করতেও পারো। ঠিক আছে, তোমাদের বইগুলোতে এভাবে লিখতে বলে, সেক্ষেত্রে তোমার চিহ্নগুলো একটু তোমার জন্য ঝামেলাও তৈরি করতে পারে। এই জন্য আমরা এইভাবে প্রকাশ করলে একদম ইজি, যে ব্যাটারি মাইনাস প্রান্ত দিয়ে প্রবেশ করলে মাইনাস, ব্যাটারি প্লাস প্রান্ত দিয়ে প্রবেশ করলে প্লাস। এরপরে তুমি তোমার সুবিধা মতো এটাও ব্যবহার করতে পারো, এটাও ব্যবহার করতে পারো। এবার অন্য একটা পদ দেখো, এবার এ বি সি ই এ লুপ হতে আরো যদি আমরা লিখতে চাই, কারশফের দ্বিতীয় সূত্র প্রয়োগ করে। তাহলে দ্বিতীয় সূত্র প্রয়োগ করার আগে আমাদেরকে কোন পথে যাচ্ছি সেই পথটা কিন্তু উল্লেখ করে দিতে হবে। তাহলে সূত্র অ্যাপ্লাই করার আগে আমাদেরকে লুপটা লিখে দিতে হবে। ঠিক আছে, তাহলে এইভাবে তোমরা রিপ্রেজেন্ট করতে পারো, এবিসিডি লুপ হতে কারশফের দ্বিতীয় সূত্র প্রয়োগ করে। তাহলে আমরা শুরু করছি কোন বিন্দু, দেখো এ বিন্দু, এ বিন্দুতে যাই, এ থেকে কোন দিকে, ডি তে, এ থেকে ডি, আমি যাচ্ছি এদিকে, তড়িৎ প্রবাহ সেদিকে। তাহলে এটাকে আমরা লিখব i4 r4। তাহলে এখানে বিভব কত হবে, i4 r4। আচ্ছা এবার দেখো ডি থেকে কোথায় যাব, সি তে, কারেন্টের মান দেখো আমি যেদিকে যাচ্ছি কারেন্টও সেদিকে যাচ্ছে, তাহলে এটা হবে পজিটিভ কারেন্ট i3, আর বিভব হবে IR, আমরা জানি এই যে V = IR, তাহলে বিভব হবে R। এবার সি থেকে দেখো আবার ব্যাটারি কোন প্রান্ত দিয়ে প্রবেশ করতেছে, মাইনাস প্রান্ত দিয়ে, তাহলে আমরা এইটাকে মাইনাস ধরলাম, ইকুয়াল টু আবার এই বিন্দুতে চলে আসলাম, তার মানে মোট যোগফল 0। এই যে এটা খেয়াল করো, তাহলে যে লুপ সূত্রটা কি, সর্বমোট বা সমষ্টি তড়িৎ চালক শক্তি বা বিভবের সমষ্টি কি হবে, 0। এই যে বিভবের সমষ্টি 0। এইভাবে তোমরা দ্বিতীয় সূত্র অ্যাপ্লাই করতে। দেখো এখানে কিন্তু আরেকটা লুপ বাকি আছে, সেই লুপটা কি, আমরা এই পথ দিয়ে গিয়ে এদিকে চলে আসলাম, এই পথ দিয়ে গিয়ে এদিকে চলে আসলাম, কিন্তু দেখো আমি যদি মাঝখানে না এসে চারপাশ দিয়ে ঘুরি তাহলে এই যে দেখো লুপের নাম প্রথম উল্লেখ করব, এ বি সি ডি এ, লুপ হতে। তাহলে প্রথমে আমাকে চিন্তা করতে হবে, লুপ তৈরি করতে হবে।
অবশ্যই বদ্ধ বর্তনী করতে হবে। আচ্ছা, বদ্ধ বর্তনীর পরে কি খেয়াল করতে হবে, যে আমরা যে পথে যাচ্ছি, তো যেমন এ প্রথম বিন্দু হচ্ছে কি এ থেকে কার দিকে যাব, বির দিকে। তাহলে এ থেকে বির দিকে গেলাম, কারেন্টের মান একই I1 R1। বি থেকে কার দিকে যাচ্ছি, সি এর দিকে। তাহলে বি থেকে সি এর দিকে যাচ্ছি, কারেন্টের মান একই দিক I2 R2। তারপরে হচ্ছে সি থেকে কার দিকে যাচ্ছি, ডি এর দিকে। এই যে দেখো, সি থেকে ডি এর দিকে যাচ্ছি, তাহলে কারেন্টের মান কিন্তু কি হচ্ছে, বিপরীত। তাহলে মাইনাস দিলাম I3 R3। তারপরে দেখো ডি থেকে এতে আসতেছি, কারেন্টের মানটা দেখো, আমরা আসতেছি এদিকে, কারেন্ট যাচ্ছে ওইদিকে, তাহলে এটাও নেগেটিভ I3 R3। আচ্ছা দেখো, এখানে কি এই যে আমরা লুপটাতে আসলাম, কোনো ব্যাটারি কি পড়ছে, কোনো ব্যাটারি পড়ে না, তাহলে ব্যাটারি কোনো কিছু উল্লেখ করার দরকার নাই। তার মানে আমাদের এইটার যোগফল 0। তাহলে যত বিভব পাইলাম সবগুলোর যোগফল 0, যত বিভব পাইলাম সবগুলোর যোগফল 0। তাহলে এইভাবে দ্বিতীয় সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারবো। এই লুপটা থেকে আমরা আরেকটা জিনিস মনে রাখবো কি, যদি আমাদের কোনো ব্যাটারি না পড়ে, কোনো বদ্ধ বর্তনী বা কোনো লুপে যদি ব্যাটারি না পড়ে বা তড়িৎচালক শক্তি না থাকে, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই 0। এখানে দেখো একটা বর্তনী দেওয়া আছে, একটা E1, একটা E2 ব্যাটারি, এবং R1 R2 এবং R3 তিনটি রোধের সমন্বয়ে। তাহলে এই দুইটা ব্যাটারির থেকে তড়িৎ প্রবাহিত হবে এই রোধগুলোর মধ্যে দিয়ে। এখন আমাদেরকে বের করতে হবে কি, বিভিন্ন বর্তনীর বিভিন্ন রোধের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহগুলো নির্ণয় করতে হবে। তার মানে আমাকে তড়িৎ প্রবাহগুলো কি কি, I1 এটা বের করতে হবে, I2 এটা বের করতে হবে, I3 বের করতে হবে। এগুলো আমাকে বের করতে হবে। তাহলে এগুলো আমরা কারশফের প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র এগুলো অ্যাপ্লাই করে বের করতে পারি। তো তোমরা দেখো, তাহলে এইটা করার জন্য আমরা প্রথমে কি করব, দেখো সার্কিটগুলো পথগুলোকে নাম দিয়ে ফেলবো। কিভাবে, যেমন এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু, এটা ডি, এটা এফ, এটা জি। তাহলে এভাবে বিন্দু দিয়ে ফেলবো। তারপরে বিন্দু নাম দিলে আমাদের জন্য সুবিধা। এখন আমরা এই সার্কিট অ্যানালাইসিস করার জন্য কারশফের প্রথম সূত্র ব্যবহার করতে পারবো, দ্বিতীয় সূত্র ব্যবহার করতে পারবো। তাহলে প্রথম সূত্র আমরা কিভাবে অ্যাপ্লাই করি, দেখো প্রথম সূত্র অ্যাপ্লাই করতে হলে অবশ্যই যে বিন্দুতে অ্যাপ্লাই করবো সেই বিন্দুর নাম বলতে হবে। যেমন বি বিন্দুতে আমরা যদি ইউজ করি, তাহলে এভাবে লিখবো, বি বিন্দুতে জাংশন সূত্র অনুযায়ী কি পাবো, দেখো বি বিন্দুতে এই যে আমি এখানে, তাহলে I1 আসতেছে, I2 আসতেছে, আর I3 বের হয়ে যাচ্ছে। তাহলে আমরা লিখতে পারবো I1 প্লাস I2, এই দুইজন প্রবেশ করতেছে, আর I3 মাইনাস মোট কারেন্টের মান 0। তাহলে অনুযায়ী কি, মোট কারেন্টের সমষ্টি কি 0। তাহলে যাই হোক সবগুলোর মান সমষ্টি 0 আসবে। তাহলে এটাকে আমরা আর একটু সুন্দর করে লিখতে পারি, I2 = I3। এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। তাহলে খেয়াল করো, I1 আর I2 এর যোগফল হলো I3। দেখো এখানেও ঠিক তাই, I1 I2 মিলে যা এই পথ দিয়ে টোটাল কারেন্টটা যাবে সেটাই হচ্ছে I3। এখন দেখো দ্বিতীয় সূত্র, কারশফের দ্বিতীয় সূত্র কিভাবে ব্যবহার করব। দেখো একটা সমীকরণ দিয়ে তো আমরা এতগুলো মান বের করতে পারবো না, সেক্ষেত্রে আমরা লুপ নিব এখন। আচ্ছা, লুপ এখানে কয়টা লুপ হতে পারে দেখো তো, এইখান দিয়ে গিয়ে এ বি এফ জি ই এভাবে একটা লুপ, আবার এখান থেকে ঘুরে আবার E2 তে আসলে সেটাও একটা লুপ। আর দেখো আমরা যদি একদম পরিধি দিয়ে ঘুরে আসি সেটাও আরেকটা লুপ। তাহলে 3টা লুপ হতে পারে। 3টা লুপ হলে এখন দেখো আমরা যে কোনো পথে আমরা স্বাধীন, কিন্তু যে কোনো লুপ দিয়ে আমরা ঘুরে আসতে পারবো।
আচ্ছা, তাহলে আমরা একটা লুপ ধরি, সেটা হলো আমরা একটা প্রথমে এদিক থেকে আমরা এই বিন্দু থেকে শুরু করি, এ বি এফ জি এ। লুপ হতে কারশফের দ্বিতীয় সূত্র বা লুপে লিখতে পারি যে এই লুপে কারশফের দ্বিতীয় সূত্র প্রয়োগ করে। তাহলে এখন দেখো এ বিন্দুতে এ থেকে বি তে যাচ্ছি, কারেন্ট আছে I1 কিন্তু কোনো রোধ আছে নাই, তাহলে বিভব নাই। এ থেকে বি তে কোনো বিভব নাই। বি থেকে এফ এ আসো, এই যে কারেন্ট হচ্ছে I3 কিন্তু এখানে একটা রোধ আছে, তাহলে রোধ থাকবে যেখানে সেখানেই বিভব হবে। তাহলে এই বিভবের মান কত? কারেন্ট হচ্ছে I3 আর রোধ হচ্ছে R3। এখন দেখো কারেন্ট আমি যাচ্ছি বি এর দিক থেকে এফ এ, কারেন্টটাও যাচ্ছে একই দিকে, এজন্য আমরা I3 লিখব পজিটিভ। তারপরে হচ্ছে এফ থেকে জি এর দিকে, এখানে আসলাম, কারেন্ট হচ্ছে I1 কিন্তু এখানে কোনো রোধ নাই, তার মানে বিভব নাই। তাহলে জি থেকে ই তে আসি, তাহলে কারেন্ট হচ্ছে I1, আমি যেদিকে যাচ্ছি কারেন্টের মানও সেদিকে, তাহলে I1, রোধের মান হলো R1, রোধের মান হলো R1। এখন দেখো এই যে ভালো করে খেয়াল করো, ব্যাটারির দিক দিয়ে যাচ্ছি, দেখো আমরা ব্যাটারি কোন প্রান্ত দিয়ে প্রবেশ করতেছি? ব্যাটারির নেগেটিভ প্রান্ত দিয়ে প্রবেশ করতেছি, তাহলে এখানে আমরা নেগেটিভ ই দিব। ঠিক আছে, এরপরে গেলাম আবার এই বিন্দুতে আসলাম, আর কিছুই নাই, তাহলে মোট বিভবের মান 0। আচ্ছা, এখন দেখো তাহলে প্রথমে আমরা এভাবে সমীকরণটা লিখতে পারবো। এবার আমরা চাইলে মান বসাইতে পারবো। ঠিক আছে, তাহলে I3 আমরা জানি না, I3 R3 প্লাস I1 R1 ইনটু ই মানে হচ্ছে 3। ঠিক আছে, আচ্ছা এখন আমরা যদি মান বসাই, দেখো R1 এর মান হচ্ছে কত? 2, R1 এর মান হচ্ছে 2I1। তারপরে হচ্ছে R3 এর মান কত? R3 এর মান হচ্ছে 5, তার মানে 5I3। তাহলে এইভাবে আমরা লিখ। আচ্ছা, এখন দেখো সি বি এফ ডি সি লুপ হতে, তাহলে দেখো সি থেকে আমরা প্রথমে যাব বিতে, সি থেকে বিতে আসলাম, কোনো রোধ নাই, তার মানে বিভব 0, বিভব নাই। তাহলে বি থেকে যখন এফ এ আসতেছি, দেখো এখানে রোধ আছে R3, তার মানে বিভব তৈরি হবে। তাহলে এখানে কারেন্ট হচ্ছে I3, রোধ হচ্ছে R3। কারেন্টটা দেখো আমরা যাচ্ছি বি থেকে এদিকে, কারেন্টটাও যাচ্ছে ওইদিকে, এই জন্য এই I এর মান পজিটিভ। আচ্ছা, এখন এফ থেকে ডি তে যাই, দেখো এখানে একটা রোধ আছে R2, তার মানে এখানে বিভব হবে, তাহলে এখানে বিভব হবে কত? I2 R2। এখন দেখো আমি যাচ্ছি এদিকে, কারেন্টের দিকেও সেদিকে, তাহলে এটা হবে পজিটিভ। এদিকে আসলাম, দেখো আমরা কোন দিক প্রান্তে প্রবেশ করতেছি? ব্যাটারির নেগেটিভ প্রান্তে, তাই জন্য ব্যাটারির নেগেটিভ প্রান্তে মানে হলো E2। ঠিক আছে, সমষ্টি কত হবে? 0। সিতে আসলাম, আর কোনো কিছুই পাইলাম না, 0। তাহলে এবার আমরা এটাকে সলিউশন করলে মান বসাই দিই। দেখো R3 এর মান কত এখানে পাচ্ছি আমরা? 5I3 প্লাস R2 এর মান কত? R2 হচ্ছে 1, তার মানে ইকুয়াল টু I2 into 1 equal to E2 টাকে ওই পাশে নিয়ে যাই, এটা হচ্ছে 1.5। তাহলে এটা হচ্ছে 2, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এবার আমরা এই যে দেখো, তাহলে 1 2, এই যে I3, এই যে 1 নম্বর সমীকরণটা আমরা, ঠিক আছে, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর, এটা 3 নম্বর। কি বিন্দু? A B C D G A লুপ হতে,
এটা খেয়াল করো, কারণ এই পথে যাওয়ার সময় দুইটা ব্যাটারি ধরবে। তাহলে আমরা কিভাবে নিব, এ থেকে বিতে গেলাম কোনো রোধ নাই, বি থেকে সিতে গেলাম কোনো রোধ নাই, সি থেকে ডিতে আসলাম, এই যে এখানে একটা বিভব আছে, বিভবটা কত 1.5 E2। আচ্ছা এখন দেখো আমরা এই দিক দিয়ে আসতেছিলাম, কোন প্রান্ত দিয়ে প্রবেশ করতেছি ব্যাটারি, পজিটিভ প্রান্ত দিয়ে, তাহলে E2 হবে পজিটিভ। আসার সময় এই পথে দেখো ডি থেকে এফ এ আসার সময় একটা রোধ আছে R2, তাহলে এখানে বিভব হবে I2 R2। এই চিহ্নটা দেখো আমরা এদিকে আসতেছি আর কারেন্ট যাচ্ছে এদিকে, তাহলে এটা নেগেটিভ। তারপরে আবার এফ থেকে জিতে আসা, এখানে কোনো বিভব নাই, জি থেকে এদিকে আসতেছি, দেখো এখানে R1 পড়ছে, I1 কারেন্ট আর R1, তাহলে এটা আমি যেদিকে যাচ্ছি সেদিকেই, তাহলে এটা হবে পজিটিভ I1 R1, এটা হবে পজিটিভ। আর দেখো ব্যাটারির এই যে আমরা এদিক দিয়ে যাচ্ছি, তাহলে ব্যাটারির কোন প্রান্ত দিয়ে প্রবেশ করতেছি, নেগেটিভ, তাহলে এটা হবে নেগেটিভ E1 ইকুয়াল টু, আর কোনো বিভব নাই, ইকুয়াল টু 0। তাহলে দেখো এই বর্তনীর ক্ষেত্রে এটাকে আমরা যদি E1 E2 কে ওই পাশে নিয়ে যাই, তাহলে আমরা বা লিখতে পারবো I1 R1 মাইনাস I2 R2 কিন্তু দেখো E1 ওইদিকে চলে যাবে, E2 এটাকে আমরা দিতে পারবো 4 নাম্বার সমীকরণ। খেয়াল করো, তাহলে 1 2 3 এই চারটা থেকে আমরা ক্যালকুলেশন করে I1 I2 I3 এর মান বের করতে পারবো। তাহলে তোমরা বাসায় এই সলিউশনটা করবা, সলিউশন করলে I এর মান হবে 0.61, আমি তোমাদের বলে দিচ্ছি 0.61 অ্যাম্পিয়ার। তারপর হচ্ছে I2 হচ্ছে 0.26 অ্যাম্পিয়ার, তবে এটা নেগেটিভ, এটা নেগেটিভ আসবে এই মানটা। তারপরে হচ্ছে I3 হচ্ছে 0.35 অ্যাম্পিয়ার। তাহলে কারশফের সূত্র দিয়ে আমরা, আমাদের কাজ হচ্ছে সলিউশন করার জন্য কারশফের সূত্র দিয়ে এরকম 2 3 4 এরকম মানে যতগুলো সমীকরণ লেখা যায় মিনিমাম 2টা বা 3টা সমীকরণ লিখব, লিখে সেখান থেকে সমাধান পদ্ধতিতে আমরা I1 I2 I3 এর মান বের করব। এভাবে যে কোনো সার্কিটের কারেন্টের মান বের করা যায়, আবার রোধ অজানা থাকলে সেই রোধের মানও বের করা যায়। তো আজকে এতটুকুই থাকবে, তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সামাজিক দূরত্ব বজায় রাখবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে।